প্রথমে একটা প্রশ্ন তোলা থাক, কেন এই যুদ্ধ? কারা এই যুদ্ধের শুরু করলো এবং সেটা কি এ সপ্তাহেই শুরু হয়েছে নাকি আরও অনেক আগে থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজব পরে। প্রথমে একটু দেখে নেই যুদ্ধ নিয়ে আমাদের সরকার এবং বিরোধী দল কি বলছে। যুদ্ধের 2 দিন পার হয়ে যাওয়ার পরে যখন ইরানের শীর্ষ নেতা থেকে চেইন অফ কমান্ডের বেশ কয়েকজন নেতা মৃত্যুবরণ করেছেন, ইরান এবং ইসরায়েলের শত শত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। সেখানে সরকার বলেছে বাংলাদেশ সব পক্ষকে সংযম দেখানোর এবং কূটনীতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানায়। এই বাক্যটি ভালো ছিল, কিন্তু এর পরের বাক্যে সরকার স্পষ্ট পক্ষ নেয়। সেখানে উপসাগরীয় দেশগুলোতে হামলার নিন্দা জানায় বাংলাদেশ। 12,000 কিলোমিটার উড়ে এসে আমেরিকান ফাইটার জেট ইরানে হামলা করেছে, কিন্তু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য কোনো পক্ষকে আক্রমণকারী বলেনি বাংলাদেশ, শুধু সংযম এবং কূটনীতির আহ্বান করেছে। কিন্তু কাতার, বাহরাইন, দুবাই সহ উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেছে, অর্থাৎ পরোক্ষভাবে ইরানের পাল্টা জবাব দেওয়ার সমালোচনা করেছে বাংলাদেশ। সরকার কেন ইরানের নিন্দা করলো সেটা অজানা নয়। বাংলাদেশের রেমিটেন্সের প্রায় 70% আসে উপসাগরীয় দেশগুলো থেকে, অর্থাৎ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত এসব দেশ থেকে। ইরান যেহেতু এসব দেশে হামলা করেছে, কাজেই সরকার অর্থনীতির স্বার্থে এর নিন্দা জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দল জামায়াত কেন ইরানের বিরুদ্ধে? ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গে জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যে বিবৃতি দেন, সেখানে তিনি বলেন ইরানের সামরিক হামলা এবং এর পরবর্তী সময় প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। লক্ষ্য করে ডাক্তার শফিকের বিবৃতির ভাষণটা দেখেন। একবারও ইরানে হামলার নিন্দা জানাতে পারল না। প্রতিবার ইরান এবং প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য উদ্বেগ প্রকাশ। ইরানে হামলা এবং ওমান বা কাতারে হামলা জামায়াতের কাছে একই সমান, বরং ওমান বা কাতারে হামলা জামায়াতের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমির সাহেব বিবৃতিতে অন্তত একটা লাইন লিখেছেন কাতার এবং ওমান সম্পর্কে। তিনি লেখেন, উপসাগরীয় ও আঞ্চলিক ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকেও আমরা অকার্যকর ও পরিস্থিতি অবনতিকারী বলে মনে করি। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অথচ জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় মিছিল করেছে, খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে, কিন্তু জামায়াতের অফিসিয়াল অবস্থান কি? ধরি মাছ না ছুঁই পানি। একই অবস্থা বিএনপিরও। বিএনপির সাধারণ নেতাকর্মীরা ইরানে হামলার বিরুদ্ধে, খামেনির মৃত্যুতে তারা শোকাহত, কিন্তু বিএনপি সরকারের অফিসিয়াল অবস্থান উপসাগরীয় দেশগুলোর পক্ষে, ইরানের পক্ষে নয়। এর কারণ সরকার আমেরিকাকে চটাতে চায় না, বিশেষ করে সম্পূরক শুল্ক নিয়ে এরই মধ্যে বাংলাদেশ যথেষ্ট ঝামেলায় আছে। এবার একটু বাস্তবতায় ফেরা যাক। ইরান আমেরিকা যুদ্ধে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে দুবাইয়ে ইরানি ড্রোনের হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বাহরাইনে মিসাইলের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে থাকেন। সব মিলিয়ে 60 লাখ বাংলাদেশির বাস মধ্যপ্রাচ্যে। দেশের ভেতরে কোটি কোটি মানুষ এই প্রবাসীদের ওপর নির্ভরশীল। বাংলাদেশে তাদের পরিবার, তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিন্তু শ্রমিকরা দেশে ফিরতে বা চাকরি ছাড়তে চায় না। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আটকা পড়া শ্রমিকরা বলছে, যুদ্ধ নিয়ে চিন্তা নেই, কিন্তু চাকরিতে যেতে হবে। অর্থাৎ মনে মনে ইরানপন্থী হলেও বাস্তবের অর্থনৈতিক চিন্তায় ভিন্ন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। ঠিক এ কারণেই জনগণের ইমোশনাল সমর্থনের চেয়ে সরকার জাতীয় অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছে। এটা অবশ্যই ক্ষমতায় থাকার জন্য সূক্ষ্ম সমীকরণ, তবে এর সাথে জাতীয় স্বার্থ জড়িত। কিন্তু বিরোধী দলে থাকা জামায়াত কেন এমন আচরণ করছে? জামায়াত একদিকে খামেনির মৃত্যুতে বিক্ষোভ মিছিল করছে, আবার ইরানের নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছে। তাদের এই স্ববিরোধী অবস্থানের কারণ কি? যাদের দলের নামের সাথে ইসলাম, তারা ইসলামের স্বার্থের বদলে আমেরিকার স্বার্থ নিয়ে এত চিন্তিত কেন? আমরা নির্বাচনের আগেও দেখেছিলাম জামায়াতের আপোষকামী ভূমিকা। আন্তর্জাতিক মহলের কাছে নিজেদেরকে মডারেট দল হিসেবে তুলে ধরতে দলের গঠনতন্ত্র থেকে ইসলামী শাসন বাদ দেওয়া,
জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে হিন্দু প্রার্থীদের মনোনয়ন দেওয়া, ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকা ও পশ্চিমা বিশ্বের আশীর্বাদ পেতে জামায়াত যে কোনো আপোষ করতে প্রস্তুত ছিল। ইরানের সমালোচনা করা এই আপোষকামিতারই একটা অংশ। এবার যুদ্ধের কারণ নিয়ে আলোচনাটা আবার খতিয়ে দেখতে চাই। মোটা দাগে এবারের যুদ্ধের কারণ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ মানতে পারেনি আমেরিকা। তারা স্পষ্ট বলেছে ইরানকে পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। ইরান পরমাণু কর্মসূচি চালালে আমেরিকার কি সমস্যা? ট্রাম্প বলেছেন ইরানের পরমাণু বোমা ইউরোপ এবং আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। পরমাণু বোমা একটি বিধ্বংসী মারণাস্ত্র। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি হিরোশিমা নাগাসাকিতে লাখ লাখ মানুষ এই বোমায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষত বয়ে বেড়াতে হয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। কাজেই সারা পৃথিবী পরমাণু বোমা মুক্ত হোক, এমনটাই আমাদের প্রত্যাশা। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর অনেক দেশেরই পরমাণু বোমা আছে। রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেনের তো আছেই, এর বাইরে ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার হাতে পরমাণু বোমা আছে। এর বাইরে আরও কোনো দেশে পরমাণু বোমা আছে বলে সন্দেহ করা হয়। এর মধ্যে সবার আগে আসে বেলারুশের নাম। এছাড়া কাজাখস্তান, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ানের আগে পরমাণু বোমা ছিল, পরে তারা এগুলোকে নিষ্ক্রিয় করেছে। জার্মানি, ইটালি, তুরস্ক, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের প্রতিটি দেশে 20টি করে মোট 100টি আমেরিকান পরমাণু বোমা আছে। অর্থাৎ মোটা দাগে দেখতে গেলে পৃথিবীর অনেক দেশের হাতেই পরমাণু বোমা আছে। সেখানে ইরানের হাতে পরমাণু বোমা থাকলে আমেরিকা বা ইউরোপ কেন ঝুঁকিতে পড়বে? বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব আমরা দেখছি, তার ভারসাম্য আনার জন্য এই অঞ্চলে মুসলিমদের একটি শক্তি গড়ে উঠতে পারত। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ৭৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে কথা বলার কেউ নেই। মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই এর শক্ত প্রতিবাদ করেছে। এর বাইরে ইয়েমেন সরকার সামান্য ভূমিকা নিয়েছে। এর মধ্যে ইয়েমেনের প্রধানমন্ত্রী নাসের আল রাহাবি গত বছর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। আর এবছর মারা গেলেন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। অর্থাৎ মধ্যপ্রাচ্য বা এর আশেপাশে ইসরায়েলি শেষ কথা। এ অঞ্চলের তেল বাণিজ্যের ওপর আমেরিকা যে নিয়ন্ত্রণ চায়, একমাত্র ইসরায়েলই তা নিশ্চিত করতে পারে। সহজভাবে বললে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করাই এই যুদ্ধের মূল উদ্দেশ্য। যদি তেমনটাই হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই যুদ্ধে ইরানের পক্ষ নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেমনটি শুরুতেই বলেছিলাম, আপনি এই যুদ্ধে ইরানের পক্ষে, কিন্তু আপনার সরকার, আপনার